মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়া বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়া বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। দর্শক বন্ধুরা, গতকাল যখন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেয়ে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সহ এই পশ্চিমবাংলার এক অংশের মা বোনেরা আনন্দে সেলিব্রেশন করছে, ঠিক সেই সময় এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির একজন বিধায়িকা কথা দিয়ে মুখ্যমন্ত্রী কথা রাখেনি বলে ভারতীয় জনতা পার্টিকে অস্বস্তিতে ফেলছে, বিড়ম্বনায় ফেলছে। হ্যাঁ, আমি বলছি পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথের কথা, যার বক্তব্য আপনারা শুনলেন। রত্না দেবনাথ গতকাল জানিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা, প্রাক্তন বিরোধী দলনেতা, তিনি ক্ষমতায় আসার আগে জানিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে 7 দিনের মধ্যে আপনার মেয়ের ন্যায় বিচার দেবো, কিন্তু 2 মাস অতিক্রান্ত। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে, কোথায় ন্যায় বিচার? আর ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার যে মূল সমস্যাগুলো, মূল এজেন্ডাগুলোকে সামনে রেখে, এই দান খয়রাতি বাদে যে মূল এজেন্ডাগুলোকে সামনে রেখে পরিবর্তনের ডাক দিয়েছিল, অর্থাৎ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে 1 কোটি বেকারের চাকরি, কর্মসংস্থান থেকে শুরু করে অভয়ার বিচার, সেই এজেন্ডাগুলো, সেই বিষয়গুলো কোথায় হারিয়ে গেল? নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা জানেন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী সল্লেকে যখন চাকরিহারারা, শিক্ষিত বেকাররা ধর্ণা মঞ্চে বসেছিলেন, সেই ধর্ণা মঞ্চে গিয়ে তিনি জানিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের কাছে যোগ্যদের তালিকা তুলে দেবো, আর সেই যোগ্যদের তালিকা তুলে দিয়ে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের জাজের কাছে, ধর্মাবতারের কাছে জানাবো এরাই যোগ্য, বাকিদেরকে বার করে দিয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিন। বা যেমন তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় এলে নিয়োগ দুর্নীতির শিকড় টেনে বার করবো, এবং এই নিয়োগ দুর্নীতির মূল কালপিট কারা আছে, কালপিটকে তাদেরকে জনগণের সামনে আনবো। বা যেমন তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় এলে 7 দিনের মধ্যে অভয়ার ন্যায় বিচার পাইয়ে দেবো, কিন্তু 2 মাস অতিক্রান্ত। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হয়েছে, যিনি তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছে, কোথায় অভয়ার ন্যায় বিচার? আর নিয়োগ দুর্নীতির যে মূল অভিযুক্ত সেই পার্থ চট্টোপাধ্যায় তার নিজের বাড়িতে বসে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করছে, সাংবাদিকদের বাইট দিচ্ছে, আর বাকি যারা রয়েছে সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত তারা ভালো তৃণমূল সেজে টেরি কেটে, চুলের টেরি কেটে বিধানসভায় গিয়ে আপনাকে জো হুজুর সালামি ঠুকছে। চাকরি, কর্মসংস্থান, শিল্প, হ্যাঁ সে তো মায়ের ভোগে উঠে গিয়েছে। তার পরিবর্তে আমাদের এই পশ্চিমবাংলার বর্তমান উচ্চ শিক্ষামন্ত্রী, যাকে স্যাটাভাঙা শিক্ষামন্ত্রী বলে, সেই স্যাটাভাঙা শিক্ষামন্ত্রী 51টা সরকারি আইটিআই, সরকারি টাকায় চলা, সরকারি পঞ্চরে চলা আইটিআইকে বেসরকারি বিকেন্দ্রীকরণের হাতে তুলে দিচ্ছে। আর আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছে, সেই অর্থমন্ত্রী স্কুলের বাচ্চাদের মিড ডে মিল থেকে ডিম সরিয়ে নিরামিষ আহার ধরিয়ে দিয়ে 408 কোটি টাকা রাজস্ব বাঁচতের হাততালি গুড়াচ্ছে বাকি ভারতীয় জনতা পার্টির বিধায়কদের থেকে। তবে সেই জহুজুরি হাততালির বাইরে বেরিয়ে বা হাততালির ভিড় থেকে সরে এসে রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে, হ্যাঁ ভারতীয় জনতা পার্টির বিধায়িকা রত্না দেবনাথ স্মরণ করে দিয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে হ্যাঁ উনি ভেড়ার পালে একমাত্র নেগড়ে। জানি না আগামী দিনে কি করবেন, বা ওনার এই স্ট্যান্ড, ওনার এই জায়গা ধরে রাখতে পারবে কিনা। কারণ নিন্দুকেরা বর্তমানে বলছে ওনার স্বামী নাকি পানিহাটির কোনো এক মন্দিরের প্রণামীর বাক্স হাতাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে, আর যা ফাঁস করেছে ভারতীয় জনতা পার্টির টাকায় লালিত পালিত একজন ইউটিউবার। আর সেই জায়গা থেকে উনি নাকি পাল্টা দলের ওপর চাপ তৈরি করতে, মুখ্যমন্ত্রীর ওপর চাপ তৈরি করতে বর্তমানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার করছে। নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। মেয়ের বিচারের লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ আর অন্যায়ের সঙ্গে আপোষ না করার ভাষাকে দাবানোর জন্য অনেক অপপ্রচার আমি শুনেছি, সহ্য করেছি। আর আমার আরেকটা কোনো ছেলে মেয়ে নেই যার জন্য আমি বা আমার স্বামী অর্থলোভ করবে। আর একজন মা হয়ে অর্থলোভ আমার যদি থাকতো তাহলে আমার বিজেপির পতাকাই ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন, টুকরো টুকরো হতো না। দেখুন, রত্না দেবনাথের এই ভিডিও বা এই ক্লিপটা দেখানোর আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু ওনার এই ভাষণ দেওয়ার বা এই টেলিপ্রম্পটারের মতো খাতা দেখে দেখে বলার স্টাইল দেখে আমার বিশ্বগুরু, অর্থাৎ আমাদের অনলি ওয়ান মোদিজির কথা মনে পড়ে যাচ্ছিল। যেমন আমাদের বিশ্বগুরু টেলিপ্রম্পটার দেখে দেখে চোলায় চোলায় বাজবে জুয়ের বেড়ি বা আপ কিবার পোঁদে ছাপের মতো অসভ্য বাংলা বলার পরেও এই পশ্চিমবাংলার জনগণ, এই পশ্চিমবাংলার মানুষ তার দলকে অনায়াসে ক্ষমতায় নিয়ে চলে এসেছে। ঠিক তেমনভাবে ওনার স্বামী মন্দিরের প্রণামী বাক্স হাতাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার পরে
উনি কোনো এক বাগচি বা হাকচির লিখে দেওয়া স্বরলিপি আউড়ে পানিহাটি তথা বাংলার জনগণের সিম্প্যাথি আদায় করতে চাইছে। ঠিক যেমনভাবে ভারতীয় জনতা পার্টিদের নাম লিখিয়ে ভারতীয় জনতা পার্টির সুবিধা করে দিতে নিজের মেয়ের মৃত্যুকে সামনে রেখে উনি রাজনীতির ময়দানে নেমেছে আজ থেকে 6 মাস আগে। তবে বর্তমানে ওই বিচার টিচার ঢপের কীর্তন তা উনি রাজনীতির ঠোকর খেয়ে বুঝে গিয়েছে ওনাকে কলা দেখিয়ে কুমির নদী পার হয়ে গিয়েছে, ওনাকে এখন পাড়ে বসে কপাল টুকতে হবে। যে কারণে গতকাল থেকে উনি মনে হয় মূল ট্র্যাকে ফিরতে শুরু করেছে। যে ফুসমন্তর দিয়ে ভারতীয় জনতা পার্টি ও বর্তমান মুখ্যমন্ত্রী ওনাকে রাজনীতিতে নামিয়েছিল এবং রাজনীতিতে ব্যবহার করে তারা ক্ষমতা দখলের এক ধাপ আগিয়ে গিয়েছিল, সেই ফুসমন্তরের প্রশ্নগুলো করে উনি বর্তমান মুখ্যমন্ত্রীর আসল চেহারা জনগণের সামনে খুলে দিচ্ছে। কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো, কোথায় দেবো বলে দেবো, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, বললেন কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো, কোথায় দেবো বলে দেবো। ঠিকই তো, হীরক রাজার রাজত্বে রাজার বিনা পারমিশনে হাতে নিয়ে ফিতে মাপজোপ করে কিসে? ওনার বিনা পারমিশনে ওনার রাজত্বে হাতে ফিতে নিয়ে মাপজোপ করছো, এত বড় সাহস হয়ে গিয়েছে তোমাদের? 45 মিনিটের বিশুদ্ধ নটঙ্কির জন্য সমস্ত সরকারি কর্মচারীদের যাওয়া বাধ্যতামূলক করে 7 দিন রেড রোড আটকে রেখেছিল যে সরকার, যে মুখ্যমন্ত্রীর পারমিশনে, যে পুলিশ প্রশাসন, আর যে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার সময় 2005 থেকে 2019 সাল পর্যন্ত যে শহীদদের তর্পণ করেছিল, যেখানে দাঁড়িয়ে বর্তমানে সেই শহীদদের তর্পণ করার জন্য কোনো একটি রাজনৈতিক দলকে তার পারমিশন নিতে হবে, তার কথা মতো করতে হবে, তিনি যেখানে বলবে সেখানে যেতে হবে, তিনি যবে বলবে তখন হবে, তিনি যেমনভাবে বলবে তেমনভাবে করতে হবে। কিসের ভয়? কিসের ভয়? মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি বলছেন ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি পারমিশন দিয়েছিলেন, আপনি ভেবেছিলেন বিরাট লোকজন হবে, 500-600 লোক হয়েছে আপনার কথা অনুযায়ী, তাহলে তো তৃণমূল কংগ্রেসের লোকজন নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেই। আপনি বলেছেন কোনো এক সাংবাদিক সম্মেলনে আপনার কর্মীদের উদ্দেশ্যে, যে রাজনৈতিক দল শেষ হয়ে গিয়েছে, ক্ষয়িষ্ণু, যে রাজনৈতিক দলের কেবলমাত্র ওই ল্যাম্পপোস্টটাই পড়ে আছে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রকম আইন হাতে তুলে নেবেন না, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করবেন না। তাহলে আপনার কথা মতো যে রাজনৈতিক দলটা সব দিক থেকে শেষ হয়ে গিয়েছে, ক্ষয়িষ্ণু, যে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই এই পশ্চিমবাংলায়, সেই রাজনৈতিক দল একটা শহীদ তর্পণ করবে, যে শহীদ তর্পণে আপনি 2005 থেকে 2014 সাল পর্যন্ত উপস্থিত ছিলেন, ভাষণ দিয়েছিলেন। আজকের সেই শহীদ তর্পণ বন্ধের জন্য আপনি গোটা মধ্য কলকাতায় 163 ধারা লাগু করেছেন। গোটা মধ্য কলকাতায় আগামী 2 মাস, গতকাল থেকে আগামী 2 মাসের জন্য 163 ধারা লাগু করেছেন, যাতে আগামী 2 মাস কোনো 5 জন ব্যক্তি একসঙ্গে কোনো রকম জমায়েত না করতে পারে। আর আমি সেই জায়গা থেকে কেবলমাত্র আমাদের কলকাতা হাইকোর্ট বা ন্যায়ালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। মাননীয় ধর্মাবতার, আপনাদের কাছে আমার একটাই বিনীত আবেদন, পশ্চিমবাংলায় কি একটা রাজনৈতিক দলের জন্য এক রকম নিয়ম, এক রকম কানুন? যেখানে 7 দিন ধরে রেড রোড বন্ধ রাখা হয়েছে, রেড রোডটা উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতার কানেক্টিভিটির একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই একই রকম রাস্তা ধর্মতলায় একদিনের জন্য একটা রাজনৈতিক দল কেন পারমিশন পায় না তার শহীদ তর্পণ সভা করার জন্য? হয়তো আপনারা বলবেন বিগত দিন থেকে সেন্ট্রাল ক্যালকাটা অবরুদ্ধ করা যাবে না এমন আইন রয়েছে, কিন্তু বিগত দিনেও যখন হয়েছে তাহলে তখন কেন আপনারা হস্তক্ষেপ করেননি? আর সেই মঞ্চ থেকে যখন এই বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা বক্তব্য রেখেছিলেন, তখন কেন আপনারা সেই প্রশ্নটা তোলেননি? বিগত দিনে যখন আপনারা পারমিশন দিয়েছেন, বর্তমানে আপনাদেরও উচিত সমানভাবে পারমিশন দেওয়া, কারণ এই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিগত দিনের চটি চাটাতে বর্তমানে বুট চাটায় পরিণত হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যম এক পেশে সংবাদ পরিবেশন করছে, কারণ তাদের ঘাড়ের ওপরে ওই কালা কানুন গুন্ডা দমনের খাঁড়া ঝুলিয়ে দিয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি চেষ্টা করছেন এই পশ্চিমবাংলা থেকে সমস্ত বিরোধী কণ্ঠ রোধ করতে, বিরোধী কণ্ঠ বন্ধ করতে।
আমি সেই জায়গা থেকে আপনাকে বলবো, এটা কোনোদিন নেপোলিয়ান থেকে শুরু করে হিটলারের মতো স্বৈরাচারী শাসকরা পারেনি। গণতন্ত্রের কণ্ঠকে কেউ বন্ধ করতে পারেনি, কেউ আটকাতে পারেনি, এবং তা আপনিও পারবেন না, যেমনটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও পারেনি। বর্তমানে সমস্ত ন্যাশনাল মিডিয়া খুলুন, একসময় যে ন্যাশনাল মিডিয়ারা এই ভারতীয় জনতা পার্টির তাবেদারি করতো, সেই তাবেদারি করতে করতে যারা গদি মিডিয়া তকমা পেয়েছিল, বর্তমানে তারাও বেসুরে গান গাইছে। হ্যাঁ, এই রাম মন্দির ঘোটালার পরে, রাম মন্দিরের চাঁদা চুরির ঘটনার পর থেকে কিন্তু সমস্ত ন্যাশনাল মিডিয়া উল্টো সুরে গান গাইছে। একটু তলিয়ে দেখুন, একটু খোঁজ নিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমানে পশ্চিমবাংলার হাওয়া অন্যদিকে বইলেও গোটা ভারতবর্ষের রাজনীতির হাওয়া উল্টো দিকে বইছে। আর সেই জায়গা থেকে আপনাকে স্মরণ করে দিতে চাইছে, আপনি যদি মনে করেন থাকেন এই গুন্ডা দমন বিলের নামে যে মুখোশটা দিয়েছেন গুন্ডা দমন, সেই গুন্ডা দমন বিলের নাম করে আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইবেন, আমাদের মতো স্বাধীন সাংবাদিকতা যারা করে যাচ্ছে তাদের কণ্ঠরোধ করতে চাইবেন, সেই জায়গায় অপব্যবহার করবেন, তাহলে আপনি ভুল করবেন। আর আমি এই জায়গায় ছোট্ট করে আমার দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। অনেকে আমাকে বলেছেন, আমার বহু প্রতিবেদনে বা বহু লাইভে আপনারা এসে বলেন এবারে আপনার পালা, আপনাকে অ্যারেস্ট করবে, একটু সাবধানে বলবেন। দেখুন, কতক্ষণ চুপ করে থাকা যায়? কথার মধ্যে দিয়ে কথা বলার জায়গা তৈরি করা যায়, প্রতিবাদ দিয়ে প্রতিকারের রাস্তা তৈরি করা যায়। সেই জায়গা থেকে আমি আওয়াজ তুলে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি বা বর্তমান যারা সরকার রয়েছে, আপনারা জানেন আমার এর আগে একবার হ্যারেস করেছে, আমার এর আগে একবার ডেকে পাঠিয়েছে, আমি জামিন দিয়েছি, কিন্তু সেই জায়গা থেকে তারা আমার হাতে না মারতে পেরে বর্তমানে ভাতে মারার চেষ্টা করছে। আমার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ছি, আমি গত মাসে বেশিরভাগটা লাইভ করেছি, আপনারা জানেন লাইভে তেমন কোনো ইনকাম হয় না। যারা ইউটিউব সম্পর্কে জানেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন। আমি বেশিরভাগটাই লাইভ করেছি, মাত্র কয়েকটা প্রতিবেদন করেছি, কিন্তু যে কটা প্রতিবেদন করেছি তার মধ্যে 3টে প্রতিবেদনে ডিমনিটাইজেশন করিয়েছে। হাত আছে ওনাদের, অনেক দূর, অনেক লম্বা হাত রয়েছে। 3টে প্রতিবেদন ডিমনিটাইজেশন করে দিয়েছে, অর্থাৎ একটাও টাকা সেখান থেকে ইনকাম আসবে না। আর আমি সেই জায়গা থেকে আপনাদেরকে এই প্রতিবেদন, আমি কোনোদিন আমার কোনো প্রতিবেদনে কিউআর কোড দেখাই না বা অর্থনৈতিক সাহায্য চাওয়ার কথা বলি না। আমি আজকে আপনাদের কাছে সেই জায়গা থেকে যা সমর্থন, যে যেমন পারেন, যার সমর্থন নেই তার একদম দিতে হবে না, তার একদম নয়, শুধুমাত্র ভালোবাসা দিয়ে পাশে থেকে যান, এটাই আমার চলে যাবে। আমি আমার আওয়াজ সেই জায়গা থেকে চালিয়ে যাব আপনাদের ভালোবাসা পেলে। কিন্তু যারা পারবেন সাহায্য করবেন, যাতে এই স্বাধীন কণ্ঠ, স্বাধীন আওয়াজটা চালিয়ে যেতে পারি আপনাদের হয়ে। যতক্ষণ আছি, যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন দিয়ে, এই গুন্ডা দমন বিলের নামে আমাদের মতো স্বাধীন সাংবাদিকদের 1 বছর জেলে না আটকে রাখতে পারে। আর তার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন, যতক্ষণ আমরা আওয়াজ তুলছি, যতক্ষণ আমরা কন্টেন্ট করছি, প্রতিবাদ করছি, এই স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন ইউটিউবাররা তাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। না, আমাদের কোনো প্রচারের জন্য নয়, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে জনগণ জানতে পারে, জনগণ বুঝতে পারে আসলে এই পশ্চিমবাংলায় কি খেলাটা চলছে। তো ফিরে আসি মূল প্রতিবেদনে। হ্যাঁ, এই পশ্চিমবাংলায় শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেডি কিম জং বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ তিনি বলেছিলেন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শাসকের আইন চালাচ্ছে, আইনের শাসন নয়। তাহলে আজকের আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন যে পারমিশন দেবো, যেখানে বলবো সেখানে সভা করতে হবে, এবং আপনি ক্ষমতায় আসার পর থেকে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর থেকে যেভাবে সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করা থেকে শুরু করে সাধারণ জনগণের মুখ বন্ধ করার জন্য একের পর এক আইন আনছেন, যেভাবে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি এনে তাদের ওপরে আপনাদের জুলুমবাজি চাপাতে চাইছেন, আপনাদের জুলুম কায়েম করতে চাইছেন, সেই জায়গা থেকে তো প্রশ্ন উঠছে এই পশ্চিমবাংলায় কিসের শাসন চলছে? এই পশ্চিমবাংলায় বর্তমানে আটটা যে ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে, আপনারা ক্ষমতায় আসার পরে তা নিয়ে কথা বলা যাবে না, তা নিয়ে প্রতিবাদ করা যাবে না। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার যে পিয়ে খুন হয়ে গেল চন্দ্রনাথ রথ, এখনো পর্যন্ত তার কোনো কিনারা হলো না, তা নিয়ে কোনো রকম আওয়াজ তোলা যাবে না। রাম মন্দিরের চুরি নিয়ে প্রতিবেদন করা যাবে না, কন্টেন্ট করা যাবে না, কথা বলা যাবে না। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদ করা যাবে না, আওয়াজ তোলা যাবে না। যদি নিট প্রশ্নপত্র থেকে শুরু করে অভয় আন্দোলন বা চন্দ্রনাথ রথ থেকে শুরু করে রাম মন্দিরের চুরি নিয়ে প্রশ্ন করো, কথা বলো, আওয়াজ তোলো, প্রতিবাদ করো, তাহলে আপনাকে জেলে পুরে দেওয়া হবে। তার জন্য আইন তৈরি করছে আমাদের বর্তমান সরকার, আমাদের বর্তমান গণতন্ত্রপ্রেমী ভয় আউট ভরসা ইনের সরকার। আর সেই জায়গা থেকে আমি বলছি, এই পশ্চিমবাংলায় কোনোভাবে কোনো মতে বর্তমান যে শাসক দল এসে তারা আগামী দিনে আইনের শাসন চালাবে না, শাসকের আইন চালাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেককে আগিয়ে আসতে হবে, প্রত্যেককে আগিয়ে এসে প্রতিবাদ করতে হবে। কারণ প্রতিবাদী, প্রতিবাদী একমাত্র প্রতিকারের রাস্তা, আর কথা বলার রাস্তা খুলে দেয়। প্রতিবাদ করুন, নিজের মতো করে আওয়াজ তুলুন, সেই আওয়াজ হবে আগামী দিনে
একমাত্র আওয়াজ তুলে গণতন্ত্রকে রক্ষা করার রাস্তা। সবাই ভালো থাকবেন। আজকের কন্টেন্ট, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদন বা আগামী কোনো লাইভে।